হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ভ্লগে। আজকে 5th jan, আমি আজ অফিস যেতে পারিনি একটু শারীরিক অসুস্থতার কারণে। তো আজকের দিনটা খুবই ডিপ্রেসিং, একটু অন্য রকমের দিন। নর্মালি আমি খুব এনার্জেটিক ওয়েতে দিন শুরু করি, মানে সকাল থেকে উঠে চিন্তা করি যে পজিটিভ ভাববো, বাট আজকে সামহাও কিছু কাজ হচ্ছে না। এক একটা দিন এরম যায়, আই থিঙ্ক তোমাদেরও মনে হবে যে এরম আমার একদিন থাকে যখন সকাল থেকে উঠে সব কিছু খুব নেগেটিভ একটা ভাইবস আসে, মনে হয় যেন লাইফটা থমকে গেছে সামহাও, অ্যান্ড তুমি চেষ্টা করে করে পজিটিভিটি তার মধ্যে আনতে পারছো না। সো আজকে আমার কাছে সেরকম একটা দিন। আমি কয়েকদিন আগে আমার ব্লাড টেস্ট হলো, তোমাদের বললাম আগের ব্লগেই। তো ব্লাড টেস্টে ধরা পড়েছে সাংঘাতিকভাবে ট্রাইগ্লিসারিন বেড়েছে, অ্যান্ড আরও অনেক কিছু আছে। তো যার জন্য আমার ভাত খাওয়া একেবারেই যাবে না, রাইস পুরোপুরিভাবে কাট আউট করতে হবে, এক্সারসাইজ দরকার 1 ঘন্টা, প্রোটিন ইনটেক লিমিটেড করতে হবে। তো এরকম প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশনস এসেছে লাইফে, অ্যান্ড স্টার্টিং নিউ ইয়ারের মানে এরকম একটা ঝটকাটা খুবই বড়। অ্যান্ড দেন চারিদিকে সব কিছু এত নেগেটিভ চলছে, মানে ইটস কোয়াইট এ নেগেটিভ ডে। বাট এনিওয়েজ আমি ভাবলাম ব্লগ করি, দেন হয়তো ভালো লাগবে। সো ওয়েলকাম ব্যাক। চলো আজ দিনটাকে ব্লগটাকে দুটোকেই শুরু করি। সকালে উঠে চান পুজো টুজো সব করে নিয়েছি, এখন বাজে 2:15। আমি ভেবেছিলাম সকাল থেকে উঠে কোনো শ্যুট করবো বা শ্যুটের রেডি করবো, বাট ওই বললাম এনার্জি পাচ্ছি না। অ্যান্ড এখন ভাবলাম দুপুরের খাবার বানাতে হবে, সো জাস্ট ব্লিঙ্কিট করলাম। চিকেন এসে গেছে, স্যান্ডউইচ ব্রেড এসে গেছে, তো ভাবলাম স্যান্ডউইচই খাবো যেহেতু রাইস খাওয়া যাবে না। অ্যান্ড বাই দ্য ওয়ে মাল্টিগ্রেন ব্রেড, ময়দা ব্রেড না, তো কোনো অসুবিধা নেই। তো এখন জাস্ট স্যান্ডউইচটা প্রিপেয়ার করি, তারপর ওটা খেয়ে তারপর দিকে কাজে বসবো। এই হচ্ছে আপডেট। এখানে আমি চিকেনটা বয়েলড হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে স্যান্ডউইচের সব প্রিপারেশন শুরু করে দিয়েছি। তোমাদের মধ্যে কেউ তো একজন আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিল যে স্যান্ডউইচের রেসিপিটা যদি একটু বলো। তো স্যান্ডউইচের রেসিপিটা ভীষণ ইজি, কোনো রকম কমপ্লিকেটেড কিছুই নেই। আমি জাস্ট চিকেনটাকে বয়েলড করি, তারপর ওটাকে ছাড়িয়ে নিই, তার মধ্যে অনিয়ন দিই, ক্যাপসিকাম, আরও যারা যে ভেজিটেবলস অ্যাড অন করতে চায় সেগুলো সব দিয়ে দিলে, মেয়োনিজ দিলে আমি এগলেস ভেজ মেয়োনিজটা ইউজ করি, কারণ ওটা একটু ফ্যাট লেভেলটা কম থাকে, তাই জন্য। তোমরা যদি এগে প্রবলেম না হয় তাহলে এগ উইথ এগ মেয়োনিজও দিতে পারো। তো ওটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে ওর মধ্যে একটু অল্প সল্ট অ্যান্ড পেপার, তার মধ্যে একটু তোমার কি বলে চিলি ফ্লেক্স দিয়ে ম্যারিনেট করে ব্যাস পাউরুটির ভেতরে দিয়ে টোস্টারে টোস্ট করে নিই। ভীষণ ইজি একটা রেসিপি। আর যেদিন আমার খুব মুড ধরো আজকে চোর করে ভালো নেই, তো এখন আমি কী করবো, জাস্ট পুরো সলিড চিকেনের স্যান্ডউইচ বানাবো, মানে অনিয়ন বা কিচ্ছু দেবো না, জাস্ট সলিড চিকেন স্যান্ডউইচ, হেভি লাগে খেতে। তো এই যে আমার স্যান্ডউইচের পুর বানানো রেডি। আমি এর মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়েছি আর চিকেন সেদ্ধ, তার সাথে মেয়োনিজ, আর এখানে স্যান্ডউইচ স্প্রেড লাগিয়ে নিচ্ছি, যেটা চিজ অ্যান্ড তোমার বেল পেপার আছে অ্যান্ড রেড চিলি পেপার আছে। তো এটা স্প্রেডটা লাগিয়ে এবার এর মধ্যে পুরটা দেবো, দেন গ্রিল করবো। না, আমার স্যান্ডউইচ হয়ে গেছে একদম পুরোপুরিভাবে রেডি। হ্যালো, এখন বাজে 5টা 4। আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি, না কোথাও বেরোচ্ছি না। একটা শ্যুট আছে কাশ্মীর আলমিরা থেকেই, অসাধারণ কুর্তিটা এসছে আমার জন্য, তো সেটারই শ্যুট করছি। কিন্তু মন মেজাজ ভালো ছিল না, ভাবলাম শ্যুট করি, তাহলে একটু এনজয় হবে আর মনটাও ঠিক হবে। আর এর মধ্যে অনিন্দাও চলে এসছে এখানে অফিস থেকে। কি করছো এটা? এটা অন্য কিছু করছি। এবার আমার কাজটা কি, অফিস থেকে এসে এখন ছবি তুলতে যাওয়া। ক্যামেরাম্যান। ক্যামেরাম্যানের কাজ মানে মানে জীবনে কাজ আর শেষ হচ্ছে না। যাক বাবা। তোমরা অনেকে জিজ্ঞেস করছে এই রোবো ক্লিনারটা কেমন চলছে। আমাদের কতদিন হলো রোবো ক্লিনারটা অনিন্দ? এই তো যবে থেকে এই বাড়িতে। হ্যাঁ, তবে থেকে এখন অব্দি কিন্তু দারুণ সার্ভিস দিচ্ছে। আমাদের করতে করতে আমাদের কোনো কাজের লোকই নেই। উঠে গেছে লিফটের, এখন যাচ্ছে এই যে শ্যুট করতে। আমার কিন্তু অনিন্দার এনার্জি নেই, একটু উঠছে এখন ব্লগ করবো। আমাদের শ্যুট হয়ে গেছে, হার্ডলি 5 মিনিটও লাগলো না, কারণ এত ভালো মডেল আর এত বড় ফটোগ্রাফার, ওই জন্য শ্যুটে টাইম লাগে না। এখন আমরা জাস্ট এখানে বসে একটু বিকেলে গল্প করছি। তো যেটা অনেক চা হলে ভালো হতো বলো। হ্যাঁ, চা করে দেবো চা হাউস থেকে। আমরা তো মেয়েরা বসে এখান থেকে সব ব্লিঙ্কিট করে কি বলে জেপ্টো ক্যাফে করে চা খাই এখানে বসে। না উপরে গিয়ে চা খাও। চা খালে হবে না, কফি খেতে। আমি অফিস থেকে 4 কাপ চা খেয়েছি, এবার কফি খেতে হবে। এটা আলাদাই অফিস। আমাদের অ্যাপার্টমেন্টের এই জায়গাটা এত সুন্দর, মানে বসে বিকেলবেলা গল্প করার জন্য। মানে আমি তো ভাবছি কবে অনিন্দর মা বাবারা আসবে, আমার মা বাবারা আসবে, সবাই মিলে এখানটা বসে গল্প করার জন্য। হেব্বি সুন্দর, এখানে বড় বেঞ্চিও আছে, আবার ছোট কোজি জায়গাও আছে। এই যে এটা হচ্ছে একটু ছোট। যাক বাবা। হ্যালো সকলকে। ওকে,
ফাইনালি আমি এখন বসেছি সমস্ত কাজকর্ম শেষ করে, সমস্ত শ্যুট শেষ করে। অনেকদিন পর একটা এরকম টক সেশন বলতে পারো বা কথাবার্তার ভিডিও নিয়ে বসেছি। নর্মালি আমি এই ধরনের ভিডিও করি না, একদমই ইনভলভ হই না এরকম ধরনের কোনো ভিডিওতে বা এরকম কোনো টপিক নিয়ে আলোচনা করতে। তার জন্য আমি প্রথমেই ক্ষমা প্রার্থী। আমার মনে হয় আমার আরও ভোকাল হওয়া উচিত। আর যেহেতু আমি প্ল্যাটফর্মটায় আছি, সোশ্যাল মিডিয়াতে আছি, যেখানে আমার ভয়েস একটু হলেও হয়তো কোনো লোকের হেল্প করতে পারে, সেটা জানা সত্ত্বেও যে আমি চুপ করে আছি বা চুপ করে থাকি কিছু কিছু বিষয়ে, সেটার জন্য আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী তোমাদের সকলের কাছে। কারণ আমি খুব মানে কি বলবো, ওই জাজড হতে খুব ভয় পাই। আমার মনে হয় যে সবাই আমার যে সাইডটাকে পছন্দ করে আমি সেটাকেই রাখি, এমন কিছু করব না বা এমন কিছু বলবো না যেটাতে লোকের খারাপ লাগে বা লোকে আমাকে পছন্দ না করতে পারে। বাট আমার সামহাও কয়েক মাস ধরে রিয়েলাইজেশনটা হয়েছে যে এটা খুব ভুল চিন্তাধারা আমার। সবসময় তুমি সবাইকে ভালো করতে পারো না, সবাই তোমাকে ভালোবাসবে সেটা সবসময় পসিবল হয় না। তো যেখানে অন্যায় দেখছি বা অন্যায় হচ্ছে সেটা নিয়ে আমার, যেহেতু আমি প্ল্যাটফর্মটায় রয়েছে, আমার মনে হয় কথা বলা উচিত। তো আজকেরও এই ভিডিওটার বাকি পার্টটা এই বিষয়টা নিয়েই যাবে। তো যারা এইসব বিষয়ে কথা বলতে বা সোশ্যাল জিনিসপত্র নিয়ে বা যেগুলো সমাজে চলছে সেগুলো নিয়ে কথা বলতে পছন্দ করো না বা শুনতে পছন্দ করো না, দে ক্যান স্কিপ। বাট যারা অ্যাকচুয়ালি এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে চাও বা ভোকাল হতে চাও বা যারা বলছে তাদের কথা শুনতে চাও, দেন প্লিজ কিপ অন ওয়াচিং। সো লাস্ট কয়েকদিন ধরে যে ঘটনাটা আমাকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করছে, এবং আজকে সকালে সেটার একটা খুব বাড়াবাড়ি রকমের আমি নিউজ দেখলাম, যেটা দেখার পর থেকে আমার সকালটাই পুরো খারাপ শুরু হয়েছে এবং পুরো দিন আমার মানে মাথার মধ্যে জিনিসটা ঘুরছে। আমাদের সকলের খুব প্রিয় একজন সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দী, যার গান আমরা সকলে খুব ভালোবাসি। বিশেষ করে আমার প্রচণ্ড ফেভারিট। আমার বিয়ের অ্যালবাম যদি তোমরা দেখে থাকো, বিয়ের ভিডিও যদি দেখে থাকো, অধিকাংশ গান সেখানে দেবলীনা নন্দীর, এবং অলিরও কথা শুনে গানটা আমার এখনো প্রচণ্ড প্রিয়, আমি বারবার শুনি। এবং এই মানুষটাকে আমি অনেক দিন ধরে ফলো করি, অনেক দিন ধরে তার প্রত্যেকটা গান দেখি, তার বিয়ের যে জার্নির ভ্লগসগুলো হতো সেগুলো দেখি, তার এবং সায়কের যে ভ্লগসগুলো হয় ফেসবুকে আমি সেগুলো খুব ফলো করি। তো আমার মনে হতো খুব হ্যাপিনিং একটা মানুষ, কি সুন্দর তার চারপাশে সবকিছু খুব হ্যাপেনিং হচ্ছে, কত হ্যাপি, কত সুন্দর করে বিয়ে হলো। অ্যান্ড দেন সাডেনলি পার্ট টু যে ঘটনাটা হলো, কালকে দেবলীনার একটা লাইভ হলো, তারপর সকালে সে হসপিটালাইজড। তো এই পুরো ঘটনাটা আমাকে সত্যি ভেতর থেকে একদম নাড়িয়ে দিয়েছে। এটা যে প্রথমবার এমন আমি বলবো না, এর আগেও হয়েছে এরকম আমার সাথে। মালবিকা সেতলানি, যারা অনেকদিন ধরে ইউটিউবে আছো তারা জানো যে মালবিকা একটা বড় ইউটিউবার, একটা খুব বড় বিউটি ইনফ্লুয়েন্সার। আমি ওনাকে প্রচণ্ড ভালোবাসি এবং ওনাকে আমি অনেক বছর বছর ধরে ফলো করি। ওদের যে কাপল ভিডিওসগুলো হতো, যারা গ্রিসে যাচ্ছে, রোমে যাচ্ছে, এখানে ঘুরতে যাচ্ছে, ওদের ডেলি লাইফস্টাইল ব্লগ, আমি সত্যি আমাকে খুব ইন্সপায়ার্ড করতাম এবং আমার মনে হতো দে আর দ্য পারফেক্ট কাপল। অ্যান্ড দেন সাডেনলি যখন মালবিকা আই থিঙ্ক 7 মান্থ প্রেগনেন্ট অর 6 মান্থ প্রেগনেন্ট, ওদের ডিভোর্সের নিউজটা আসে, তাহলে হলো ও মাই গড, আমি যাদেরকে এতদিন ধরে পারফেক্ট মনে করতাম তারাও ডিভোর্স হয়ে যাচ্ছে। অ্যান্ড ইদানিং আমার মনে হয় চারিদিকে, মানে তুমি যখন একটা কোনো কাপল দেখছো খুব ভালো, তোমার ভালো লাগছে, অ্যান্ড দে গট ডিভোর্স। তো ডিভোর্স সংখ্যাটা সাংঘাতিকভাবে বেড়ে যাচ্ছে মানুষের মধ্যে। ডিভোর্স ইজ ফাইন, আমি সেটাকে একটা দিকে রাখলাম, বাট আজ এই দেবলীনার সাথে যেটা হলো, মানে এই পুরো ইনসিডেন্টটা থেকেও নিজেকে হার্ম করতে চাইছে একটা ডিপ্রেশন থেকে বা এতটা মেন্টাল প্রেশার থেকে। তো আমার মনে হয় যে ব্যাপারগুলোকে আইডেন্টিফাই করা খুব দরকার, এবং আমার চ্যানেলে আমি তো ডেফিনেটলি বিষয়টা নিয়ে কথা বলতে চাই। চলো এবার যে কথাগুলো আমার মনের মধ্যে চলছে বা আমার মাথার মধ্যে চলছে, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমাদের যার যা মন্তব্য আছে অবশ্যই কমেন্টে জানিও। যারা আমাকে জাজ করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। যারা অনেকেই আছে হয়তো ভাবতে চাও যে ভাবছো যে আমি ভিউজের জন্য বা কয়েকটা সাবস্ক্রাইবারের জন্য এই টপিকটাকে আমি তুলে কথা বলছি, ভাবতে পারো, আই ডোন্ট মাইন্ড। কারণ আমার মনে হয় যদি আমার ভিডিওটা দেখে 5 জনও দেখে, তারা যদি কিছু শিখতে পারে, জানতে পারে, আই এম ভেরি মাচ হ্যাপি। তো তোমরা যার যেটা আছে চিন্তাধারা রাখতে পারো, ভাবতে পারো। ভিউজের জন্য যদি মনে হয় ভিডিও করছি, একদমই তো, আমরা সবাই আই থিঙ্ক ইউটিউবে ভিউজের জন্যই করছি, তো এটাতে কোনো খারাপ কিছু নেই। বাট আমি অনেস্টলি আমার মনের মধ্যে চলছে বলে আজকে ভিডিওটা বানাচ্ছি। ফার্স্টেই বলে রাখি, যারা আমার চ্যানেলে এই ভিডিওটা এই মুহূর্তে বসে দেখছো, তারা যদি মা হয়ে থাকো বা এল্ডার কোনো পার্সন হয়ে থাকো,
তাহলে প্লিজ আমি সকলকে বলবো একটা জিনিস, যে ডিপ্রেশন জিনিসটাকে একটু সিরিয়াসলি নাও, সকলকে। আমি জানি আমাদের আগের যারা জেনারেশনস আছে তাদের পক্ষেই আজকালকার এই টার্মসগুলোকে বোঝাটা খুবই মুশকিল। ডিপ্রেশন, অ্যাংজাইটি, মেন্টাল প্রেশার। নর্মালি যদি আমি আমার মাকে এখন বলি যে মা আমার খুব ডিপ্রেসিং ফিল হচ্ছে, আমার মা হয়তো বুঝতেই পারবে না ডিপ্রেশনটা কি। মা বলবে এই জন্য বলি তোকে বেশি ফোন দেখতে না, এই জন্য বলি এটা করতে না, এই জন্য একটা গ্যাসের ওষুধ খেয়ে নে। এটা সবার একটা আগেরকার জেনারেশনের একটা চিন্তাধারা, কারণ তারা এই ব্যাপারগুলো সম্পর্কে এতটা জানতো না। হয়তো তারাও ডিপ্রেশন ফিল করেছে, কিন্তু সেই ব্যাপারটাকে যে ডিপ্রেশন বলে সেটা তারা বুঝতে পারেনি। বাট এখন আমরা এত ভোকাল, আমাদের কাছে এত অপরচুনিটিস আছে। তো আমি সকলকে বলবো যারা পুরোনো জেনারেশনের মানুষজন আছে তারা প্লিজ ডিপ্রেশন জিনিসটাকে সিরিয়াসলি একটু নাও। ডিপ্রেশন কখনোই এরকম স্যাড এরকম হয় না। একটা মানুষ তোমার সামনে প্রচন্ড হেসে খেলে লাউড কথা বলতে পারে, সেই মানুষটার মধ্যেও ডিপ্রেশন থাকতে পারে। সো প্লিজ, যদি কোনো সময় কেউ তোমাকে এসে তার মনের দুঃখের কথা বলছে, তার ডিপ্রেশনের কথা বলছে, টেক ইট সিরিয়াসলি। সেটা তুমি যে কেউ হও না কেন, তুমি তার বেস্ট ফ্রেন্ড হতে পারো, তার বোন হতে পারো, তার দাদা হতে পারো, তার মা হতে পারো, তার বাবা হতে পারো। প্লিজ টেক ইট সিরিয়াসলি এবং তাকে হেল্প করার চেষ্টা করো, রাদার দ্যান সেটাকে নিয়ে আরো পাঁচজনের সাথে গসিপ করে। "এই জানিস তো শুভা কালকে বলছিল ও খুব ডিপ্রেশনে আছে, আরে ওর আবার কিসের ডিপ্রেশন", এই ধরনের লাইক টিপিক্যাল গসিপ করা থেকে বেরিয়ে তাকে অ্যাকচুয়ালি মনুষ্যত্বের দিক থেকে একটা নীতিবোধ থেকে তাকে হেল্প করার চেষ্টা করো। দেখবে সেই মানুষটাও ভালো থাকবে এবং তুমিও অনেক ভালো হবে, জীবন অনেক কিছু ভালো করবে। এবার আসি যে ব্যাপারটায়, ডিভোর্স। ইয়েস, ডিভোর্স জিনিসটা আমাদের সোসাইটিতে লাস্ট কয়েক বছরে সাংঘাতিকভাবে বেড়েছে। আই এগ্রি। এটা নিয়ে অনেক রকমের মতভেদ আছে এবং অনেক রকমের কমেন্টস লোকজন পাশ করে। বাট আমার মনে, আমি যেটুকুনি রিয়েলাইজ করেছি, যাই হয়ে যাক না কেন, এভরিথিং, সব কিছু শেষে ব্লেমটা একটা মেয়ের ওপরেই পড়ে। এটা যাই করে নাও, ইটস আ ফ্যাক্ট। যা হয়ে যাক, যা খুশি, যেটাই খারাপ হবে সেই দোষটাকে একটা মেয়ের ওপরে পড়ছে। আজকাল ডিভোর্স এত বেড়ে গেছে, কিছু সংখ্যক মানুষ মনে করে এর জন্য মেয়েরাই দায়ী। কারণ ডিভোর্স বাড়ার কারণ হচ্ছে মেয়েরা নাকি সাংঘাতিক ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, মেয়েরা নাকি সাংঘাতিক স্বাধীন চেতা হয়ে গেছে, তার জন্যে ডিভোর্স সংখ্যা বেড়ে যাচ্ছে। সো এটা খুবই একটা ভুল ধারণা, ভুল কনসেপ্ট। আমরা যতই বলি আমাদের সমাজ এগোচ্ছে, সোসাইটি ডেভেলপ হচ্ছে, বাট মানুষের মেন্টালিটি এতটুকু পরিবর্তন হয়নি এবং হবেও না। ফার্স্টেই বলে রাখি, আমরা আমরা কি প্লিজ, এটা কি করা খুব কঠিন? মানে ছেলে মেয়ে এটাকে ভুলে গিয়ে জাস্ট আমরা মানুষ হিসেবে কি ভাবাটা কি মানে খুব খুব কঠিন? আমি সবার কাছে জানতে চাই। ছেলে মেয়ে ভুলে যাও, সবার আগে আমরা মানুষ, এই পরিচয়টা কি খুব দেওয়া কঠিন? কালকে দেবলীনার যখন লাইফটা হচ্ছিল একটা কথা বলল, যে ওর সবসময় এটা মনে হচ্ছে, বা এটা ও সবার কাছে ওপেন কোয়েশ্চেনটা করেছে, যেটা আমিও সবার কাছে করতে চাই, যে সবসময় একটা মেয়েকেই কেন স্যাক্রিফাইস কম্প্রোমাইজের কথা বলা হয়? কেন এই চয়েসটা সবসময় একটা মেয়েকেই দেওয়া হয়, যে আইদার তুমি তোমার কেরিয়ার বাছো বা তোমার সংসার বাছো? কখনো কোনো ছেলেকে কিন্তু সত্যিই বলা হয় না যে আইদার তুমি তোমার ফ্যামিলিকে বাছো বা তোমার কেরিয়ার বাছো। বাই ডিফল্ট ছেলেদেরকে কেরিয়ারটাকেই বাঁচতে হবে এবং তাদের তাদের ওটাই দায়িত্ব। তুমি টাকা অর্জন করো, ওটাই তাদের দায়িত্ব। ওয়ারাস একটা মেয়ে যদি সেই সেম জায়গাটায় পৌঁছায় যে না, আমি নিজের ইনকাম করছি, আমি নিজে স্টেবল হচ্ছি, আমার নিজের একটা ইন্ডিপেন্ডেন্সি হচ্ছে, তখন তার ক্ষেত্রে অপশন চলে আসে যে তুমি নয় কাজটা করো, নয় ফ্যামিলিকে টাইম দাও। দুটো তুমি কখনোই একসাথে করতে পারবে না। আর যদি দুটো করতে হয় তাহলে তোমাকে, মানে তুমি অফিসে যাও, কিন্তু অফিসে যাওয়ার আগে 4টে রুটি করে তুমি যাও। তো এই যে একটা মেন্টালিটি কাজ করছে, আমি জানি না এটা আর বছর পর গিয়ে চেঞ্জ হবে, আদেও হবে কিনা, কারণ আমার সত্যি কথা বলতে কোনো হোপ নেই। আর আমি এখানে যে কথাগুলো বলছি, প্লিজ কেউ এটা ভেবো না যে আমি নিজের পার্সোনাল লাইফ থেকে রিলেট করে কিছু বলছি। টাচউড, আমি খুব ব্লেসড। আমি ভগবানের কাছে মানে কোটি কোটি বার প্রণাম জানাতে চাই যে আমাকে অনিন্দর মতো একটা পরিবার দিয়েছে বা ওদের মতো একটা ফ্যামিলি দিয়েছে। নাহলে আমার যে জব প্রোফাইল, আমাকে মাসে 15 দিন বাইরে থাকতে হয়, আমি শ্বশুর শাশুড়ির সাথেও সত্যি থাকি না, আমি বাইরে থাকি,
আমি আমি আমার ফ্যামিলিতে কোনো রকম টাচফুট কোনো সমস্যা আমি ফেস করিনি। আমার মনেই হয় না যে আমার শ্বশুর শাশুড়ি মা আছে। রাদার বলা চলে যে আমার আমার এখন ২ মা-বাবা। আমি ওদের কাছ থেকেও কখনো ওই ডিভিশনটা পাইনি যে অনিন্দ্য আর শুভা আলাদা। আমিও কখনো সেই জন্যই সেই ডিভিশনটা কাজ করিনি যে আমার মা আর অনিন্দ্যর মা আলাদা। আমার কাছে সবাই সমান। এবং টাচফুট আমি এটা এটা এটার জন্য আমি খুব ব্লেসড। তো এখানে যে কথাগুলো বলছি আমি সেটা সামাজিক মাধ্যমে সবার জন্য বলছি, ইন জেনারেল বলছি। কারণ আমি একজন মেয়ে এবং আমার যে প্রফেশন সেখানে আমি প্রচুর মেয়েদের সাথে কাজ করি। সারাদিন মেয়েদের মধ্যেই থাকি এবং বারবার বিভিন্ন মেয়েদের সাথে আলোচনা হয়, বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে কথা হয় এবং এগুলো খুব জেনুইন টপিক, তাই জন্য আমি কথাগুলো বলছি। সো একটা যে জেনারেশন গ্যাপ, অনেকেই বলছে জেনারেশন গ্যাপটা খুব ম্যাটার করে, এক্স্যাক্টলি ম্যাটার করে, একদম ম্যাটার করে। দেবলীনার ক্ষেত্রে যেটা হয়েছে, ওর যে বরের মেন্টাল টর্চার, সবসময় এই কথাটা তোমাদেরকে মানতেই হবে যে টর্চার মানে যে শুধুমাত্র গায়ে হাত তোলা, কি দুটো চড় মেরে দিলাম তার মানে সেটা টর্চার, তা কিন্তু নয়। মেন্টাল টর্চার আরো সাংঘাতিক, তোমাকে তিলে তিলে মারে হচ্ছে মেন্টাল প্রেশার বা মেন্টাল টর্চার, যেটা অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন মেয়ের সংসারেই হয়ে থাকে। ঠিক আছে? তার জন্য হয়তো আজকাল মেয়েরাও বিয়ে করতে ভয় পাচ্ছে এবং ছেলেরাও বিয়ে করতে ভয় পাচ্ছে, দুটো দিকে আছে, দুটোরই খারাপ ভালো, আমি সবটা নিয়ে আজকে আলোচনা করতে চাই। এবার আসি যে অনেকের যে ধারণা যে মেয়েরা খুব স্বাধীন চেতা হয়ে গেছে, মেয়েরা খুব ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তার জন্য ডিভোর্স হচ্ছে। আগেকার দিনে এসব হতো না, অনেকেই বলে যে আগে বাবা আমাদের সময় তো এসব ডিভোর্স টিভোর্স হতো না, এখনকার দিনে মেয়েরা বেশি চাকরি করছে বাকরি করছে বলে ডিভোর্স হয়ে যাচ্ছে। একদমই তাই, তারা কোথাও না কোথাও একদম ঠিক বলছে ব্যাপারটা। আগেকার দিনে বা আগেকার সময়ে মেয়ে মানেই তাদের একটা কনসেপ্ট ছিল বাড়িতে সংসার দেখা। তাদের কোনো কনসেপ্ট ছিল না যে বাইরে গিয়ে কাজ নিজেরা উপার্জন করা বা নিজের দায়িত্ব নিজে নেওয়া, এই কনসেপ্টটা মেয়েদের মধ্যে আগেকার দিনে ছিল না। পুরুষতান্ত্রিক সমাজ সেটা মেয়েদের মধ্যে আনতে দেয়নি আগেকার দিনে। তাই জন্য তাদের যে ধারণা ছিল আমি মেয়ে মানে আমার কাজ হচ্ছে বাড়িতে রান্না বান্না বাসন মাজা ঘর পোছা এইসব করা, ৫টা মানুষের দায়িত্ব নেওয়া। ছেলে মানে তার কাজ হচ্ছে বাইরে থেকে উপার্জন করে এনে টাকাটা তুলে দেবে এবং মেয়েরা সে টাকাটা হাত পেতে নেবে, তাই দিয়ে তাদের সংসার চলবে, এই কনসেপ্টটা আগেকার দিনে ছিল। বাট এই যেটা পরিবর্তন হয়েছে এটা তো আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। আজকালকার দিনে দাঁড়িয়ে মেয়েরা এক একটা কোম্পানির সিইও, মেয়েরা ফ্লাইট চালাচ্ছে, মেয়েরা টেনিস খেলছে, মেয়েরা বড় বড় মাল্টি বিলিয়নিয়ার কোম্পানির ওনার, তারা সিইও হয়ে যাচ্ছে। প্রেশারটা বুঝতে পারছো কোথায় চলে গেছে মেয়েদের জীবনেও? তারাও উপার্জন করছে, তারা নিজেদের আইডেন্টিটিটাকে নিজেরা বানিয়েছে। তো উই শুড রেসপেক্ট দ্যাট। ছেলেরাও যেমন কাজ করছে মেয়েরাও তেমন কাজ করছে। বাট এই আগেকার দিনের লোকদের যে কনসেপ্টটা যে না, মেয়েরা এত উপার্জন করার কি আছে, আরে ছেলে বর তো উপার্জন করছে তাতেই হবে, এটা কখনোই এখনকার দিনে দাঁড়িয়ে এটা সম্ভব নয়, একদমই নয়। আজকালকার দিনে দাঁড়িয়ে যে কোনো সংসারে যদি তুমি নর্মালভাবে সংসার চালাতে চাও, দুটো মানুষের সমানভাবে ইনকাম করাটা প্রচণ্ড বেশি দরকারি। এটা সোসাইটির প্রেশারের থেকেও বড় কথা, আমাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা এখন এরম হয়ে গেছে, বাজার দর যে হারে বেড়েছে সেই দরে দুটো মানুষকে একটা হ্যাপিলি লাইফ লিড করতে গেলে দুজনের সমান উপার্জনটা সাংঘাতিকভাবে দরকার। শুধুমাত্র ছেলেদের উপার্জনে কিন্তু এখন সংসার চলে না, বাচ্চা কাচ্চা থাকলে তো বাদই দাও, তাদের স্কুল ফিস সাংঘাতিক, সেক্ষেত্রে মেয়েদেরও কিন্তু কাজে নামতেই হবে। সুতরাং সেইটুকুনি জায়গা থেকে আমার মনে হয় দুজনকে সমানভাবে সেই কাজের স্পেসটা দেওয়া বা ফ্রিডমটা দেওয়া খুব ইম্পর্ট্যান্ট। ছেলেদেরও যেমন মা বাবা আছে, মেয়েদেরও তেমন মা বাবা আছে। ছেলেদেরও যেমন দায়িত্ব আছে, মেয়েদেরও দায়িত্ব আছে, বিশেষ করে যারা সিঙ্গেল চাইল্ড। আমি আমার মা বাবার একমাত্র সন্তান, আমার আমার মা বাবার প্রতি দায়িত্ব আছে, রাদার দেন বলা চলে এটা আমার নিজস্ব কর্তব্যের মধ্যে পড়ে। তো আমার রেসপন্সিবিলিটিও যেমন রেসপন্সিবিলিটি, একটা ছেলেরও তার মা বাবার প্রতি সমানভাবে রেসপন্সিবিলিটি। একটা ছেলে যদি তার মা বাবাকে দেখবে হাত খরচা দেয় বা কিছু করে, কেউ তাদের কোনো কোয়েশ্চেন করে না, কারণ তাদের কাছে এটা খুব নর্মাল যে একটা ছেলে ইনকাম করছে সে তার মা বাবাকে হাত খরচা দিচ্ছে, বা খুব ভালো কথা। কিন্তু তখনই যদি একটা মেয়ে করে যে আমি একটা মেয়ে কাজ করছে আমার মা বাবাকে হাত খরচা দিচ্ছে, কেন? তুমি কেন টাকা দিচ্ছ? মা বাবাকে দেবার কি দরকার আছে? এই ছোট ছোট জিনিসগুলো কোথাও না কোথাও আমাদের আত্মসম্মানে এবং আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে বাঁচার যে একটা চেষ্টা সেটাকে সাংঘাতিকভাবে হার্ট করে।
এবং কালকে দেবলীনা লাইভে যে আরেকটা কথাও বললো যে ওর বর এবং ওর শাশুড়ি নাকি ওকে বলেছে যে মায়ের সাথে সম্পর্ক মানে ছেড়ে দিতে হবে। আমার মনে হয় এটা সাংঘাতিক, মানে একটা অমানুষের পরিচয় হতে পারে যে একটা মানুষ যে আমাকে জন্ম দিয়েছে, যার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি, যার জন্য আজকে আমি পৃথিবীর আলো দেখতে পাচ্ছি, সেই মানুষটাকে আমি ছেড়ে দেব। এটা কি করে সম্ভব? কতটা নিম্ন মানসিকতার হলে বা কতটা সাইকোপ্যাথ হলে কেউ বলতে পারে যে তুমি তোমার মাকে ছেড়ে দাও? এটা কি কখনো হতে পারে? আর যদি তোমাদেরকে বলা হয় কাউকে যে তোমরা তোমার মাকে ছেড়ে দাও, মায়ের সাথে কোনো সম্পর্ক রেখো না, তোমরা কি পারবে সেটা? আমার তো মনে হয় না। সবসময় আমাদের ইকুয়াল ভাবা উচিত যে একটা ছেলের মা বাবাও যেমন মা বাবা, আমার মা বাবাও একটা মা বাবা। ছেলে মেয়ে ভুলে গেলাম, মানুষ, মানুষ হিসেবে বলছি। কারেক্ট? এগেন আমি এই পয়েন্টটাই বললাম যে অনেকে যখন বলে যে আগেকার দিনে তো এত হতো না, আগেকার দিনে মেয়েদের কাছে চয়েস ছিল না। মেয়েরা চুপচাপ অত্যাচারটা সহ্য করতো, কারণ তাদের মনে হতো যদি আমি মানুষটাকে ছেড়ে দিই, কাল থেকে আমি খাবো কি? কারণ তাদের কাছে সেলফ ইন্ডিপেন্ডেন্ট বা এই যে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, এই ব্যাপার, এই কনসেপ্টটাই ছিল না। তারা জানতোই না তারা কি কাজ করবে বাইরে। এখন যুগ পাল্টেছে, এখন আমাদের সবার কাছে সমান কনসেপ্ট আছে যে আমরা নিজেদের উপার্জন নিজে করতে পারি। তাই জন্যে যখন একটা মেয়ে অত্যাচারিত হয় দিনের পর দিন, সেটা মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, যে কোনো রকম হ্যারাসমেন্ট হোক, তারা সেই স্টেপটা নিতে পারছে যে না, আমার একটা ছেলের কোনো জীবনে প্রয়োজন নেই, আমি নিজেরটা নিজে করে নিতে পারবো, আমি অত্যাচারটা সহ্য করব না। তাই জন্যই তারা সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাইছে। এটাতে আমার তো মনে হয় কোনো ভুল নেই। কারণ সমানভাবে বাঁচার অধিকার প্রত্যেকের আছে, সুস্থভাবে নিঃশ্বাস নেওয়ার অধিকার প্রত্যেকের আছে। যে মুহূর্তে কোনো মানুষের মনে হয় যে আমি এখানে থাকতে পারছি না, বা একটা সম্পর্ক আমাকে তিলে তিলে মেরে দিচ্ছে, আমাকে আমার পরিবার থেকে দূর করে দিচ্ছে, আমাকে যন্ত্রণাময় একটা সময় দিচ্ছে, এবং আমি সেখান থেকে বেরিয়ে আসার আমার কাছে সুযোগ আছে, সুবিধা আছে, আমি অবশ্যই সেখান থেকে বেরিয়ে যাব। এটা একটা আমার এটা আমার বাঁচার অধিকারের মধ্যে পড়ে, আই গেস। এবং এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। আজকালকার দিনে দাঁড়িয়ে আমি যদি আগেকার দিনের যে জেনারেশনের কথা আমি বলছি, যারা বলে যে মেয়েরা বেশি চাকরি করছে বলে ডিভোর্স হচ্ছে, বা মেয়েরা বেশি কাজে বেরোচ্ছে বলে ডিভোর্স হচ্ছে, আমি শিওর তাদেরকেও যদি আজকে বসে অপরচুনিটিটা দেওয়া হয় যে তুমি নিজের উপার্জন করো, কিন্তু তোমার যে সংসারে অশান্তি, তুমি সেখান থেকে বেরিয়ে আসো, তারাও বেরিয়ে আসতে চাইবে। তার জন্যই যখন ডিভোর্স হচ্ছে শুধুমাত্র ইয়াং কাপলদের জন্য না, এখনকার দিনে বয়স্ক লোকেদেরও ডিভোর্স হয়ে যাচ্ছে। কারণ সবাই চাইছে জীবনের যে কটা দিন বাঁচবো একটু সুখে শান্তিতে বাঁচতে চাই। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে একটা সংসারে শুধু তিনটে জিনিস চেয়ে থাকে। নাম্বার ওয়ান, লয়্যালটি। লয়্যালটি হচ্ছে একটা বেসিক সম্পর্কের নাম্বার ওয়ান রুল, যে আমি জানি আমার মানুষটা আমার জন্য লয়াল, সে কখনো আমাকে ছাড়া অন্য দিকে যাবে না, অন্য কোনো মেয়ের সাথে সেই সম্পর্কে জড়াবে না। সেই বিশ্বাসটা থাকা প্রচণ্ড দরকার। নাম্বার টু, সেলফ রেসপেক্ট। সেলফ রেসপেক্ট মানে তোমার কাজটাও যেমন কাজ, আমার কাজটাও কাজ, সেটা যে কোনো কাজই হোক না কেন। অনেকের ধারণা শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই সেটা কাজ হয়, বাকি কোনো প্রফেশনটা প্রফেশনই নয়। আমি নিজেই যখন মেকআপ আর্টিস্ট লাইনে ঢুকেছি, আমার অনেক চেনা জানা লোক বলেছে এইসব ফালতু লাইনে গিয়ে কী হবে। ইভেন আমি এটাও অন ক্যামেরা বলছি, যখন আমার এবং অনিন্দর বিয়ে ঠিক হয়, অনেক লোকজন বলেছিল আরে অনিন্দ কোথায় ইঞ্জিনিয়ার, সেখানে একটা বিয়ে করছে সামান্য মেকআপ আর্টিস্টকে। অনেকেই বলেছিল। সুতরাং এই ডিসরেসপেক্টটা মেনে নেওয়া সত্যি খুব কঠিন, কারণ প্রত্যেকটা মানুষ সৎভাবে উপার্জন করাটাই একটা বড় ব্যাপার আজকালকার দিনে দাঁড়িয়ে। এবং আমার আমার মনে হয় প্রত্যেকটা কাজকে আমাদের সম্মান জানানো উচিত। আজকে যে রিক্সা চালাচ্ছে সেও সমান সম্মানিত হওয়া উচিত, কারণ সে সৎ পথে উপার্জন করছে, সে কষ্ট করে উপার্জন করছে, তাতে কোনো শেম নেই, কোনো লজ্জা নেই। এবং যারা কোনো কিছু না করে বাড়িতে বসে বসে অন্যের খুদ ধরে এবং অন্যের চাকরি নিয়ে, তাদের পেশা নিয়ে কথা বলে, সেই সব মানুষগুলোকে ভাই জীবন থেকে দূরে হাঁটাও, বা তাদেরকে সত্যিকারের আয়নাটা দেখাও। তারা যখন নিজে বাইরে কাজ করতে বেরোবে না, তখন বুঝতে পারবে যে 5টা টাকা উপার্জন করতে গেলেও কতটা কষ্ট করতে হয়। থার্ড যে জিনিসটা প্রত্যেকেই চায় সেটা হচ্ছে শান্তি। শান্তির মধ্যে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ অবশ্যই থাকে। একটা সম্পর্ক চালিয়ে নিতে গেলে ছেলে মেয়ে দুজনকেই সমানভাবে স্যাক্রিফাইস করতে হয়। কিন্তু দুঃখের বিষয়টা কি জানো, আমাদের এই সমাজে
শুধু মেয়েদেরকেই স্যাক্রিফাইস করতে শেখানো হয়েছে, ছেলেদেরকে স্যাক্রিফাইস করতে শেখানোই হয়নি। ছেলেদেরকে শেখাতে হয়েছে শুধুমাত্র কি বলতো কম্পিটিটিভ হওয়া ছোট থেকে, এবং এর জন্য তাই বাবা মায়েরা ছেলেকে ছোট থেকেই প্রেশার দেওয়া হয়, তোকে বেস্ট হতে হবে, তোকে এই হতে হবে, তোকে অমুকদার থেকে বড় হতে হবে। এই যে একটা কম্পিটিটিভ মেন্টালিটি তাদের মধ্যে তৈরি করা হয় না, এটাই পরবর্তীকালে গিয়ে অনেক বাধার কারণ হয়ে দাঁড়ায়। তাদের জীবনটাই চলে কম্পিটিশনে। তারা ছেলেরা দেবে কোনো সময় না স্যাটিসফাই হতেই শেখেনি, কারণ তাদের মধ্যে সব ছোট থেকে বীজটা ঢুকিয়ে দেওয়া যে তোকে বেস্ট হতে হবে। এই বেস্টের পরিসীমা বা পরিকাঠি কিছু হয় না। অমুকটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, তোকে সিনিয়র সফটওয়্যার হতে হবে। অমুকটা এখানে কাজ করছে, তোকে এর থেকেও ওপরে উঠতে হবে। ছেলেদের মধ্যে সবসময় ব্যাপারটা ছোট থেকে ঢুকিয়ে দেওয়া হয়, এবং যেটা পরবর্তীকালে গিয়ে অনেক রকম সমস্যার মানে করেই। এবং মেয়েদেরকে ছোট থেকে এটা শেখানো হয়, ভাই তুই মেয়ে হয়েছিস, তোকে কম্প্রোমাইজ স্যাক্রিফাইসটা সব থেকে বেশি করতে হবে। এবং এই লিস্টটা দিন দিন বেড়েই যায়। একটা মেয়ে, আজকে আমি যদি বলছি কথার কথা, আজকে আমি ভাবলাম যে ঠিক আছে আমার হাজবেন্ডের ছোট জামা কাপড় পরা পছন্দ না, আমি পরবো না। একটা স্যাক্রিফাইস করলে দেখবে যত দিন যাবে স্যাক্রিফাইসের লিস্টটা বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। এটা কোনো সময় কোনো পজ নেই। তাই সামটাইমস নিজের, আমার মনে হয় যেখানটা তোমার ব্যারিয়ার টানা দরকার সেটা টানো। ইটস নিডেড, ভীষণভাবে রিকোয়ার্ড। এবং প্রত্যেকটা সম্পর্কে যারা এখনো রয়েছো, যারা প্রচুর রকমের কিছু ফেস করছো, ফিজিক্যাল মেন্টাল টর্চার, এই যে মেয়েদের বাড়ির সাথে সম্পর্ক রাখতে পারবেন, এটা প্রচন্ড কমন একটা প্রবলেম আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে। ছেলের মা বাবাদের যে একটা প্রেশার থাকে যে আমার ছেলে, এই যে ব্যাপারটা, এটা ইন্ডিয়ান সোসাইটিতে সাংঘাতিকভাবে, বাইরের কোনো কালচারে তোমরা এটা দেখতে পাবে না। তাদের মনে হয় যে একটা মেয়ে বিয়ে হয়ে এসেছে মানে সে যখন বাড়ি ছেড়ে এসেছে আমার বাড়িতে সে তার সব কিছু ছেড়ে দিয়েছে। না বস, এখনকার দিনে সেটা চলবে না। সম্মান দাও, সম্মান পাও, সিম্পল অ্যাজ দ্যাট। সবার মা বাবা মা বাবাই হয়, সেই জায়গাটা কেউ নিতে পারে না। কারেক্ট? তো মোদ্দা কথা এটাই, এই এই সমস্ত কারণে আই থিঙ্ক ডিভোর্স বাড়ছে। এবং যত দিন যাচ্ছে আমার মনে হয় এটা আমরা খুব ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার জন্য খুব দেখতে পাচ্ছি, জানতে পারছি, বিভিন্ন কারণ সামনে উঠে আসছে যার জন্য অনেক মেয়েরা ভোকাল হচ্ছে, যেটা আমার ক্ষেত্রে আমার মনে হয় একদমই ঠিক। কষ্ট পেয়ে বাঁচার থেকে আমার মনে হয় ফ্রি হয়ে বাঁচাটা অনেক দরকার। আর এই যে সোশ্যাল প্রেশারটা না, এটা মানুষের চলতেই থাকে, বিশেষ করে মেয়েদের ওপর। ছোট থেকেই প্রথমে পড়াশুনো করো, পড়াশুনো করে দেখতে সুন্দর হও, এইভাবে হাঁটো, এইভাবে চলো, এইটা বেশি করিস না, ওটা বেশি করিস না, তুই মেয়ে হয়েছিস, এইভাবে বস, ওইভাবে হাসিস না কারণ তুই মেয়ে, চুলটা কিরম করে খোলা রাখবি তাতে দেখতে ভালো লাগবে। একটা স্টেজের পর গিয়ে বিয়ের প্রেশার, যে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, বিয়ে হলো তো বাচ্চা কর, বাচ্চা হয়ে গেল তো বাচ্চার এবার কেরিয়ার তুই দেখ। মানে এই যে মেয়েদের উপর প্রেশারটা, তো এটা চলতেই থাকবে, এটা নিজেদেরকে আটকাতে হবে। এবং আমি খুব খুব হ্যাপি যে আজকালকার মেয়েরা দাঁড়িয়ে বিভিন্ন বিষয়ে প্রোটেস্ট করছে। আমি জানি 5 বছর আমার বিয়ের হবে, এবার আমার ওপর প্রেশার শুরু হবে অনেকের। টাচুড আমার ফ্যামিলি নেই, বাট অনেকজন এবার শুরু করবে, এই ওর বাচ্চা কাচ্চার কি প্ল্যান। ভাই আমার নেওয়ার ইচ্ছে নেই, আমি নেব না। চিল, রিল্যাক্স। প্রত্যেক সময় একটা মেয়ের উপরে প্রেশার দেওয়াটা প্লিজ বন্ধ হোক। ইটস টু মাচ নাও। মানে আর পারা যাচ্ছে না, সিরিয়াসলি। দিনের পর দিন এতগুলো নিউজ আসছে, এত কিছু হচ্ছে, একটা ছেলের ওপর যদি কোনো কিছু হয়, ওরে বাপ রে বাপ, পুরো পুরুষ সমাজ হিলে যায় যে এই ছেলেটাকে কুপিয়ে দিয়েছে অ্যান্ড অল। বাট দিনের পর দিন মেয়েদের এত কিছু অত্যাচার হচ্ছে এবং সেই নিয়ে ভোকাল খুব কজন হয়, খুব কোনা কয়েকজন ভোকাল হয়। ভোকাল হলেও সেটার কোনো রেজাল্ট নেই, দুদিন পরে মানুষ ভুলে যায়। ইটস ফ্যাক্ট, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সমস্ত দোষ মেয়েদেরই হয়, এভরিথিং। একটা মেয়েকে একটা ছেলে যদি, আমি ওয়ার্ডটা ইউজ করছি না এখানে যেহেতু এটা পাবলিক চ্যানেল, আর করে, ঠিক আছে, তাতেও মেয়েটার দোষ, কারণ মেয়েটা ছোট জামা পড়েছে। একটা মেয়ে যদি সংসার অ্যাডজাস্ট করতে না পারে, সে মার খাচ্ছে দিনের পর দিন, সমস্ত কিছু অত্যাচার সহ্য করে, তারপর যদি সে বেরিয়ে আসে তার ভালোর জন্য, সেটাও মেয়েটার দোষ। মেয়েটার একটা অ্যাডজাস্ট করা উচিত ছিল, মেয়েটা তার পরিবারের কথা ভাবা উচিত ছিল, মান সম্মানের কথা ভাবা উচিত ছিল, তা মেয়েটার দোষ। একটা মেয়ের যদি বাচ্চা না হয়, সেটাও মেয়েটারই দোষ হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বাচ্চা হচ্ছে না কারণ ছেলেটার কোনো প্রবলেম আছে, বাট সেটা বাবা, আমাদের সমাজ কখনোই সেটাকে অ্যাকসেপ্ট করবেই না। বাবা ছেলেদের কোনো প্রবলেম হতেই পারে না, এসব ব্যাপারে মেয়েটারই দোষ হয়।
সো এইসব চলতেই থাকবে, বাট এই সবের মাঝখানে আমি এটুকুনি বলতে চাই, যারা এরকম টক্সিক রিলেশনশিপে আছো, টক্সিক সিচুয়েশনশিপে আছো, যারা মেন্টাল প্রেশার, ট্রমা, ফিজিক্যাল প্রবলেম, ফিজিক্যাল হ্যারাসমেন্ট নিতে পারছো না, যদি তোমরা স্বাবলম্বী হও, প্লিজ বেরিয়ে আসো। আর প্রত্যেকটা মেয়েকে আমি বলবো নিজের পায়ে দাঁড়াও, যেভাবেই হোক না কেন। আজকালকার দিনে দাঁড়িয়ে ইনকামের সোর্স অফ ইনকাম কম নয়, প্রচুর রকমের কাজ আছে। নিজের পায়ে দাঁড়াও, নিজের উপার্জনটা করো, খুব দরকার, খুব খুব দরকার। এবং সবশেষে আমি এই কথাটাও বলবো, আমি যতই মেয়েদের হয়ে কথা বলি না কেন, সব কিছুর ভালো মন্দ আছে। ইয়েস, ডিভোর্সটাকে নিয়ে অনেক মেয়েরা বিজনেসও করছে, এটাও ঠিক কথা। আমার এরকমও কিছু দেখা ঘটনা আছে, বিয়ে হয়েছে 1 বছর, 1 বছরের মধ্যে হয়তো ছেলে আর মেয়েটা একসাথে 3 দিনও থাকেনি, ডিভোর্স ফাইল হয়েছে তাদের মধ্যে, মেয়েটা মোটা অ্যালুমিনি নিয়েছে, নিয়ে সেকেন্ড মান্থ বিয়ে করছে, অ্যান্ড দেন ইট ওয়াজ অল প্রিপ্ল্যান। তো সেটাও খুব খারাপ অবভিয়াসলি। বাট ইদানিং যে ঘটনাটা, আমি আজকে পুরো ভিডিওটা করলাম, দেবলীনার ঘটনাটাকে নিয়ে আমাকে ভীষণভাবে ডিস্টার্ব করেছে, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সব কিছু দিক থেকে আমি খুব আপসেট ওর জন্য। আমি শুধু চাই ও যেন ভালো হয়ে উঠুক, এবং ওর যে লাইফটাকে লিড করতে যে ওর মনের মতো করে ও করুক, ওর মা যেন খুশি থাকে, ওর পরিবার খুশি থাকে। এবং আত্মহত্যা, প্লিজ, ওটা হেরে যাওয়া কাপুরুষরা করে। ফাইট করতে হবে আমাদের প্রত্যেককে, প্রত্যেকটা মানুষ জীবনে লড়াই করছে, আমাদেরও লড়াই করতে হবে, এবং লড়াই করে বাঁচতে হবে। বাঁচবে কি করে সেটা তোমার ওপর, সুখে শান্তিতে কি করে থাকবে সেটা তোমার ওপর। অ্যাডজাস্টমেন্ট, স্যাক্রিফাইস সব কিছু দরকার, কিন্তু দুটো দিক থেকে যেন সেটা আসে, কোনো কিছু একতরফা যেন না হয়। সো ইয়েস, এটাই ছিল আজকের কনসেপ্ট। অনেক কিছু বললাম, অনেক কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। কোনো কথা যদি কারো খারাপ লেগে থাকে, প্লিজ ডোন্ট মাইন্ড। অ্যান্ড যেটা বললাম, সবাই খুব হ্যাপি থাকো, খুশি থাকো, যার যা কিছু বলার আছে কমেন্ট সেকশন ওপেন আছে, বলতে পারো। বন্ধুর মতো কিছু বলতে পারো আমাকে, অবশ্যই চাইলে, যদি আমাকে বিশ্বাস করে থাকো। এনি টাইম তোমরা যদি কেউ কানেক্ট করতে চাও, করতে পারো। আই এম অলওয়েজ দেয়ার টু সাপোর্ট। আমি ফেমিনিজম দেখাচ্ছি না, আমি কোনো উমেন এম্পাওয়ারমেন্টের ঝান্ডা ওড়াচ্ছি না। আমি একটাই কথা বলতে চাই, আমরা ছেলে মেয়ে বিদ্বেষটা ভুলে, বিভাদটা ভুলে, আমরা মানুষ হিসেবে একে অপরকে প্রথম পরিচয়টা দিই, এবং মনুষ্যত্বর যে একটা দিক আছে সেটাকে একটু উজ্জ্বল করে ধরি। একটু প্রগ্রেসিভ হই, শুধুমাত্র জামা কাপড়েই নই, একটু মেন্টালিটি, মানসিকতার দিক থেকে একটু এগিয়ে যাই। মেয়েদেরকে একটু মেয়েদের মতো করে একটু নিঃশ্বাসটা যেন তারা শান্তিতে নিতে পারে, এই চেষ্টাটা আমরা কিন্তু সবাই পারলে করি। এবং একটা কথা ঠিকই, মেয়েরাই মেয়েদের বড় শত্রু। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে যে অত্যাচারটা, সেটা প্রথম শুরুই হয় একটা মেয়ের দ্বারাই। আহ, ছেলেদের মারা বলতে পারো, যেভাবে তারা তাদের জীবনে যেটা পায়নি, সেই ক্ষোভ থেকে যখন তার বৌমা সেই জিনিসটা করছে, তারা সেটাকে চায় আটকাতে। তো এইসব জিনিসগুলোকে প্লিজ বাদ দিয়ে একটা হ্যাপি এনভায়রনমেন্ট তৈরি করা, চারপাশে একটা পজিটিভ এনার্জি তৈরি করাটা আমার খুব দরকার, আমার মনে হয়। এবং সেটা করতে পারলে যে কোনো সমস্যা তোমরা জীবনে খুব তাড়াতাড়ি উত্তীর্ণ করে জীবনকে আরো বাড়াতে পারবে। এটুকুনি বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত পেশেন্সলি আমার কথাগুলো শুনলে। অ্যান্ড ইয়েস, লেটস প্রে ফর দেবলীনা, যেটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে, ও তাড়াতাড়ি ও স্টেজে কাম ব্যাক করতে পারে। আমরা সবাই চাই দেবলীনার ওই হাসি মুখটা দেখতে এবং ওর এই গানগুলো শুনতে। সামনাসামনি দেখা হলে আমি তোকে একটা হাক করতাম টাইট করে, and বলতাম যে আমরা সবাই ওর সাথে আছি, পাশে আছি। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং স্পন্দন। আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।